আলাইকুম। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম আয়োজিত আদর্শ আরোগ্য হোমিওপ্যাথির ফেসবুক লাইভের 13তম পর্ব। আমাদের আজকের যে সাবজেক্টটি তা হচ্ছে প্রোস্টেটাইটিসের উপর হোমিওপ্যাথিক চিকিৎসা, এবং যথারীতি সঞ্চালনায় থাকছে আমি ডাক্তার লাবণী আমিন, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে আছি। এবং সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি ডাক্তার ইয়াকুব আলী সরকার, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। আমরা সাপ্তাহিকভাবে প্রত্যেকটি সপ্তাহেই নতুন নতুন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনাদের সামনে উপস্থিত করি, যেন আস্তে আস্তে হোমিওপ্যাথিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানেও আপনারা নতুন নতুন কোনো কিছু তথ্য পাবেন, যেটা দিবেন আমাদের আজকের স্টুডিওতে যিনি আছেন। তিনি হোমিওপ্যাথির জন্য অনেকটাই লড়াই করে যাচ্ছেন। উনি এতটাই হোমিওপ্যাথির জন্য সংগ্রাম করেছেন যে একজন ক্রনিক ডিজিজ পেশেন্টকে উনি ভালো করেন, এবং যার ফলশ্রুতিতে খুশি হয়ে ওনাকে একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট দেন একটা হোমিওপ্যাথিক হাসপাতাল গড়ে তোলার জন্য। তো এই হিসেবে আমি বলবো, আমাদের যিনি আজকে অতিথি হয়ে আসছেন ওনাকে আপনারা সবাই চিনেন। উনি আমাদের আসলেই হোমিওপ্যাথির একজন গর্ব। তো আমি যার কথা বলছি তিনি আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফজলুল হক স্যার। আজকের যে বিষয়টি, এই প্রোস্টেটাইটিসের উপরে হোমিওপ্যাথিক চিকিৎসা, আশা করি আপনারা আমাদের এই লাইভ প্রোগ্রাম থেকে এই গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে অনেক বেশি কিছু তথ্য আপনারা পাবেন। এরপরেও যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে দিবেন। আমি যথারীতি সেই উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব স্যারের মাধ্যমে। আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের মূল পর্বে, অর্থাৎ আমি আমার স্যারের কাছে চলে যাচ্ছি আমাদের প্রোগ্রামটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইনশাআল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি আজকে আপনি যে একটা একদম গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট প্রোস্টাইটিস, এটা কিন্তু একদম মানে যাদের ঊর্ধ্বে বয়সটা যাদের বেশি তাদের জন্য কিন্তু এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি রোগ, এবং অনেকেই কিন্তু অনেক বয়স্ক লোকেরাই কিন্তু আমাদের এই জটিল রোগগুলো নিয়ে ভুগছেন। তো আশা করি ইনশাল্লাহ আজকে আপনারা এ থেকে উপকৃত হবেন। তো স্যার আপনি শুরু করুন আপনার প্রোগ্রামটি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি সঞ্চালক লাবণী আমিন, এবং এই অনুষ্ঠানটি দেশে বিদেশে যেসব হোমিওপ্যাথি ডাক্তার, সাধারণ মানুষ, বন্ধু বান্ধব যারা দেখছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই লাইভটি দেখার পরে, শোনার পরে, জানার পরে আপনি, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিশ্চয় এর দ্বারা উপকৃত হবেন বলে আমি গভীরভাবে বিশ্বাস করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে আমরা আলোচনা করব। আলোচনার প্রারম্ভে এই প্রোস্টেট শব্দটি কোথা থেকে এলো তার ব্যাখ্যা দিচ্ছি। ল্যাটিন ওয়ার্ড প্রোস্টেটা থেকে প্রোস্টেট শব্দটি এসেছে। The prostate is a small size rubbery gland. এর আকারটা কেমন? প্রোস্টেটের আকার অনেকটাই এই ব্রাজিল নাটের থেকে একটু বড়।
প্রোস্টেটের অবস্থান মানব দেহের কোথায়? লোকেটেড ডিপ ইনসাইড দ্য গ্রোইং between the base of the penis and the rectum, অর্থাৎ প্রোস্টেট মূত্রথলির ঠিক নিচেই, যেখানে মূত্রনালী শুরু, তার দুপাশ জুড়ে প্রোস্টেট গ্ল্যান্ডটির অবস্থান। প্রোস্টেটের সাইজটা কত? মানব দেহের এই গুরুত্বপূর্ণ অর্গানটির সাইজ হচ্ছে নর্মাল সাইজ। এর তিনটা সাইজ আছে বয়স ভিত্তিতে। নর্মাল সাইজ হচ্ছে 3 × 3 × 5 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি, or a volume of 25 ml। এই প্রোস্টেটের ইম্পর্টেন্সটা কি? It is very, very important for human health. It is an important for reproduction because it supplies part of the seminal fluid semen, বাংলায় যার নাম বলা হয় বীর্য, which mixes with sperm from the testes। বীর্যের রংটা হচ্ছে অনেকটা সাদাটে, তরল এবং আঠালো, সামান্য আষ্টে গন্ধ, শুক্রাণু ও তরলের মিশ্রণে হচ্ছে বীর্য। এই বীর্য তৈরির প্রধান কাজটি করে থাকে প্রোস্টেট। আপনারা বুঝলেন যে প্রোস্টেটটা কত গুরুত্বপূর্ণ। এই প্রোস্টেট থেকেই এটা ঠিক ব্লাডারের একেবারে নিচেই ছোট্ট থলির মতো ঝুলে আছে। এর মধ্য দিয়ে এসেছে ইউরেথ্রা এবং পেনিসের যে মূল যে ফর্মটা, সেটা এই প্রোস্টেট থেকে এসেছে। সুতরাং প্রোস্টেটটা দুই ভাগে বিভক্ত। এই নালী আসার কারণে সেটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। এখন এই যে প্রোস্টেটের সংজ্ঞা, শব্দ, অবস্থান, আকার, আকৃতি এ সম্পর্কে আমরা জানলাম। প্রোস্টেটের রোগগুলি কি কি হয়, কেন রোগ হয় এবং সেই রোগের প্রতিকার কি, প্রতিকার না হলে কি হয়, সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরছি। প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির কারণ কি? আপনারা সকলেই জানেন, বিশেষ করে ডাক্তার বন্ধুরা জানেন যে মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হয়ে থাকে, যাকে দি কজ অফ প্রোস্টেট এনলার্জমেন্ট বলেই সবাই জানে। কেন প্রোস্টেট এনলার্জ হয় এটা এখনো গবেষণায় আননোন রয়েছে। গবেষকরা এখনো এর সঠিক কারণ বের করতে পারেনি যে কেন প্রোস্টেট এনলার্জ হয়। বাট ইট ইজ বিলিভড টু বি লিঙ্কড to hormonal change as a man gets older। বিশ্বাস করা হয় যে মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে এই প্রোস্টেটটা চেঞ্জ হতে থাকে। বয়স যত বেশি হয়, বিশেষ করে 40-এর পরে প্রোস্টেটটা বৃদ্ধি বেশি শুরু হয়। The balance of hormones in your body changes as you get older and this may cause your prostate gland to enlarge। সুতরাং বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার প্রোস্টেট গ্রন্থিটা স্বাভাবিকতা থেকে বাড়া শুরু করে দেয়। সে কারণে প্রতিটি পুরুষকে বয়স 45-এর পরে প্রতি বছর একবার প্রোস্টেট গ্ল্যান্ডের পরীক্ষা করা দরকার। বয়স 50 কিংবা 50 ঊর্ধ্ব হলে বছরে 2 বার পরীক্ষা করা দরকার এবং এটা অত্যাবশ্যক। কেননা প্রোস্টেট ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা বেড়ে যায় বা থেকে যায়। সুতরাং প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিকে, এই যে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি
একে পোস্টেটিজম বলা হয়, পোস্টেটাইটিজও অনেকে বলে। পোস্টেট বৃদ্ধির দুটি কারণ আমি এখানে তুলে ধরছি। একটা হচ্ছে বিনাইন পোস্টেট হাইপারপ্লাসিয়া, বিপিএইচপি। একে বলা হয় বিপিএইচপি, অর্থাৎ হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটা শুরু হয়। তবে ৪৫-এর পর থেকে বৃদ্ধিটি প্রস্রাবের নানাবিধ সমস্যার কারণে চিকিৎসকের শরণাপন্ন মানুষ হয়। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেটি বেশি পরিলক্ষিত হয় সেটা ৫০ এবং ৬০ ঊর্ধ্ব বয়সের পুরুষদের শতকরা ৭০% বিপিএইচপি তে আক্রান্ত হয়। পোস্টেট এনলার্জ হতে পারে, পোস্টেটের টিউমার হতে পারে। টিউমার দুই ধরনের হতে পারে, একটা বিনাইন টিউমার যেটা বিপজ্জনক নয়, আর একটা মেলিগনেন্ট টিউমার যেটা ক্যান্সার, বিপজ্জনক এবং মারাত্মক। পোস্টেট ক্যান্সার শুধু অসচেতনতার অভাবে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ পোস্টেট ক্যান্সারে মৃত্যুবরণ করছে। আপনারা অবাক হবেন, মডার্ন টেকনোলজি এবং আধুনিক বিজ্ঞানের যুগেও 2016 থেকে 2018 সালে in male in the UK, prostate cancer is the second most common causes of cancer death. আমি বিশ্বের অন্যান্য দেশের তুলনা এখানে আনছি না, আমি বিশ্বের দুটি সবচেয়ে উন্নত দেশ ইংল্যান্ড, ইউকে, ইউনাইটেড কিংডম এবং ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কথা এখানে তুলে ধরছি। তাহলে ইংল্যান্ডে আমরা দেখছি যে যত রোগের কারণে মানুষ মারা যাচ্ছে, পোস্টেটের ক্যান্সার তার ভিতরে দ্বিতীয় অবস্থানে আছে। এখন আমি যদি ইউএস এর দিকে দৃষ্টি ফিরাই, তাহলে সেখানে দেখব যে পোস্টেট ক্যান্সার ইজ দ্য সেকেন্ড লিডিং কজ অফ ক্যান্সার ডেথ ইন মেন ইন দ্য ইউনাইটেড স্টেট। তাহলে এখানেও ইউনাইটেড স্টেটে যত মানুষ মারা যাচ্ছে তার দ্বিতীয় অবস্থানে রয়েছে পোস্টেট ক্যান্সার। এই যে পোস্টেট ক্যান্সার সম্পর্কে আমি জানালাম, পোস্টেট ক্যান্সারের কি টেস্ট করলে আমরা সহজেই জানতে পারি যে আমার পোস্টেট ঠিক আছে না বেঠিক আছে, অসুস্থ আছে, এনলার্জ হয়েছে নাকি ক্যান্সার হয়েছে। সেই টেস্টটা ভেরি ইজি ব্লাড টেস্ট, নাম হচ্ছে পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। ৫০ ঊর্ধ্ব বয়সের পুরুষদের বছরে অন্তত 2 বার, আর ৪৫ থেকে ৫০ বছর বয়সের মধ্যে পুরুষদের প্রতি বছর অন্তত 1 বার পিএসএ টেস্ট করা উচিত। আদার টেস্ট কি লাগবে না সেটা ডাক্তার বন্ধুগণ ঠিক করে দেবেন রোগী দেখে। টেস্ট রিপোর্টে বাংলাদেশের এই টেস্টটা বিভিন্ন হাসপাতালে হয়, আইসিডিডিআরবি সহ যেসব বাংলাদেশে আছে সব হাসপাতালে কম বেশি হয়। রিপোর্টের কিছুটা পার্থক্য তারতম্য থাকতে পারে। আইসিডিডিআরবি রিপোর্টটাকে অত্যন্ত অথেন্টিক হিসাবে ধরে নেওয়া যায়, বিদেশের কথা আমি বলছি না। তাহলে গণসচেতনতা, প্রচারণার অভাবে সারা পৃথিবীব্যাপী কিভাবে এই উপার্জনক্ষম বয়সের মানুষ যাদের বয়স 40 থেকে 60 তারা যদি মারা যায় তাহলে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, একটা পরিবার নিঃস্ব হয়ে যায়, একটা পরিবার পথে বসে যায়। এই চিত্র থেকে আমি মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এবং এই পোস্টেট ক্যান্সার সমাধানের বিষয়ে আমি আজকের এই আলোচনাটি বেছে নিয়েছি। নিশ্চয় আপনারা এতক্ষণে আলোচনার গুরুত্ব উপলব্ধি করেছেন এবং শেষ পর্যন্ত শুনলে আরো আপনাদের উপকারে আসবে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি। এখন যদি আপনি পিএসএ টেস্ট না করেন তাহলে কি হবে? আমি আগেই বলেছি যে পিএসএ রিপোর্ট
0 থেকে 4.0 NGML, এটা নর্মাল রেঞ্জ। এই নর্মাল রেঞ্জ হতে আপনি যদি পরীক্ষা করেন তাহলে আপনার পোস্টেড গ্ল্যান্ডের অবস্থা কি সেটা আপনি জানতে পারছেন যে 4-এর মধ্যে আছেন না বেশি হচ্ছে। যদি 4 থেকে ক্রমাগত বৃদ্ধি হয়ে 10 NGML হয় বা তদূর্ধ্ব হয়, 15 হয়, 20 হয়, 25 হয়, আপনি ইউরোলজিস্টের কাছে গেছেন, নেফ্রোলজিস্টের কাছে গেছেন, তারা আপনার এই রিপোর্ট দেখে হয়তো অ্যান্টিবায়োটিক দেয়। কিন্তু যখন দেখছেন যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও আপনার পিএসএ কমছে না, তখন আপনি নিশ্চিত ধরে নিতে পারেন যে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা 90%। আসলে ক্যান্সার হলো কিনা এই সন্দেহ দূর করার জন্য আরেকটি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার নাম হচ্ছে বায়োপসি। A biopsy is a medical test commonly performed by a surgeon, interventional radiologist, or a interventional cardiologist. আপনি এসব ডাক্তারের কাছে গেলে তারা আপনার পিএসএ রেজাল্ট দেখে আপনাকে বায়োপসি করা লাগবে কি লাগবে না সে সম্পর্কে তারা বলবেন। এবং বায়োপসি করা যে খুব কঠিন এটা এখন নয়, মডার্ন টেকনোলজিতে সামান্য আপনার পোস্টেট থেকে একটু মাংস নিয়ে আসবে, নিয়ে সেখানে টেস্ট করে দেখবে যে আপনার, তাহলেও আপনার জন্য উপকার। যদি ক্যান্সার না থাকে তাহলেও আপনার জন্য উপকার। আপনি বুঝতে পারলেন যে আমার পোস্টেটের অবস্থাটা কি। সাধারণত পোস্টেট ক্যান্সারের 4টা স্টেজ আছে। এর ফার্স্ট স্টেজে আপনার ক্যান্সার ইজ অন দ্য ওয়ান সাইড, অর্থাৎ পোস্টেট তো 2টা ভাগ। আমি আগেই বলেছি যে ইউরেথ্রা এই পোস্টেটের ভিতর দিয়ে চলে এসেছে, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। পোস্টেট তাহলে আপনার এই একটা স্টেজের মধ্যেই, একটা পোস্টেটের মধ্যেই কিন্তু পরিমাণটা বেড়ে যাবে। যদি স্টেজ 3 হয় তাহলে এটা লোকালি অ্যাডভান্স হয়ে যাবে, অর্থাৎ এটা বেড়ে অন্য অর্গানে যেতে পারে। স্টেজ যদি 4 হয় তাহলে আপনার লিম্ফ নোড or other parts of the বডিতে ক্যান্সার চলে যেতে পারে। অর্থাৎ ক্যান্সার বডিতে ছড়িয়ে গেলে মেটাস্টেসিস হয়ে গেছে বলে ডাক্তার আপনাকে সিদ্ধান্ত দিবে। যদি মেটাস্টেসিস হয়ে যায়, অর্থাৎ আর পোস্টেটের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য অর্গানে চলে যায়, তাহলে তাকেই মেটাস্টেসিস বলে। এই যারা হোমিওপ্যাথি বন্ধু আছেন তারা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন আমার এতক্ষণের আলোচনায় আমি হোমিওপ্যাথির কাছে চলে এসেছি যে মেটাস্টেসিস শব্দটি হোমিওপ্যাথির আবিষ্কারক মহাত্মা হানিম্যান, যার জন্ম 1755 সালে, আর হোমিওপ্যাথির তিনি প্রাথমিক আবিষ্কার করলেন 1790 সালে, অর্থাৎ 35 বছর বয়সে। এই মেটাস্টেসিস অ্যালোপ্যাথিতে নাম পপুলার ওল্ড মেডিসিন। আমাদের একটা মেডিসিন আছে অ্যাব্রোটেনাম। অ্যাব্রোটেনাম মেডিসিনটা একেবারে আমাদের অ্যালফাবেটিক্যালি প্রথমে ডিকশনারি ওয়াইজ এ এবং বি। অ্যানাদার নেম সাউদার্ন উড, গেটিং ফ্রম প্লান্ট, introduced by Dr. Getasi and Dr. Deventer, also proved by them in 1866. এই যে হোমিওপ্যাথিক ওষুধ, যেখানে আমরা মেটাস্টেসিস রোগে চিকিৎসা করে থাকি, অ্যাব্রোটেমের সাথে আমরা তো কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করি না, আমরা মানুষটার চিকিৎসা করি, তার লক্ষণ দেখি,
সিমটম অফ টোটালি, তার বংশগত ত্রুটি বিচ্যুতি, কার কি রোগ হয়েছে, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা ফুপু, চাচা, তাদের হিসাব নেই। এবং 5 ইয়ার্স ইন্টারভেলে তার অতীতে কি রোগ হয়েছে সেই রোগের ইতিহাস নেই, তার রুচি মেজাজ আচার আচরণ বৈশিষ্ট্য খোঁজ আমরা নিই, তার রোগের মোডালিটি সম্পর্কে আমরা জানি, তারপরে আমরা একটা ওষুধ সিলেকশন করি। আমি অ্যাব্রোটেনামের নামটা এখানে বলেছি এই কারণে যে এটা মেটাস্টেসিস রোগে ব্যবহৃত হয়। যদি এর অনেক ব্যবহার, এর অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, আপনারা জানেন, আমি সেদিকে যাচ্ছি না। হোমিওপ্যাথিতে মেটাস্টেসিস শব্দের অর্থটা কি? মেটাস্টেসিস শব্দের অর্থ হচ্ছে রোগান্তর প্রক্রিয়া। যেমন একজন রোগী বাতের ব্যথা ছিল, সে পেন কিলার এবং আদার অসদৃশ ওষুধ সেবনের ফলে তার বাতের ব্যথার ওষুধ সেবন করায় সাময়িক উপশম হয়েছে বটে, কিন্তু দেখা দিয়েছে হার্ট ডিজিজ। বাতের ব্যথা সারল, দেখা দিল হার্ট ডিজিজ। অনুরূপ ভাবে চুলকানি, পাঁচড়া বা বিখাউজ বা ফাঙ্গাল ইনফেকশন ছিল, রোগী সেখানে ঢোল কোম্পানির মলম কিংবা ট্যাবলেট গ্লাইজোবিন খেয়ে সাময়িক ভালো হয়েছে, পরিণতিতে দেখা দিয়েছে লিভার সিরোসিস বা অন্য কোনো কঠিন জটিল রোগ। যেমন কারো ঠান্ডা লাগার ফলে গাল গলার গ্ল্যান্ড ফুলে গেলে সে যদি অ্যান্টিবায়োটিক বা আদার মেডিসিন গ্রহণ করা পরে তার গাল গলার গ্ল্যান্ড ফোলা সাময়িক উপশম হতে পারে। কিন্তু ব্যক্তিটি যদি পুরুষ হয় তাহলে তার অন্ডকোষ ফুলে টাটানি হতে পারে, ব্যথা দেখা দিতে পারে। যদি মহিলা হয় তাহলে ব্রেস্টে বীজ বীজ মতো ফুলে প্রচন্ড ব্যথা হতে পারে। মানব দেহের কোনো অঙ্গ বা যন্ত্রে প্রথম রোগ আরম্ভ হওয়ার পরে কুচিকিৎসা বা অপচিকিৎসার কারণে যদি অন্য কোনো যন্ত্র আক্রান্ত হয় তবে তাকে বলে মেটাস্টেসিস। আমার মনে হয় বন্ধুগণ, মেটাস্টেসিস শব্দটি কি, হোমিওপ্যাথিতে কি বোঝায় তা ব্যাখ্যা করেছি। বাস্তবিক পক্ষে অ্যালোপ্যাথিক মেটাস্টেসিস শব্দটির অর্থও তো তাই। এর আগেই আমি আলোচনা করেছি, প্রোস্টেট ক্যান্সার সঠিকভাবে চিকিৎসা করা না হলে কিংবা অসচেতন ভাবে পিএসএ বাড়তে থাকলে একসময় ক্যান্সারটি প্রোস্টেটে সীমাবদ্ধ না থেকে পাশের অর্গান পর্যন্ত ছড়িয়ে যাবে। যদি প্রোস্টেটে থাকা অবস্থায় আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান তাহলে খুবই ভালো, তারা অতি অল্প সময়ে এবং দ্রুততম সময়ে এখন যে চিকিৎসা বের হয়েছে সেটা হচ্ছে রোবোটিক অপারেশন। এই রোবোটিক অপারেশন যার সুবিধা হচ্ছে আগের মতো পেট কাটা লাগে না, ক্ষত শুকাতে দেরি হয় না, হাসপাতালে 2 দিনের বেশি থাকা লাগে না, কিন্তু খুবই ব্যয়বহুল হওয়াতে সকলের পক্ষে এই চিকিৎসা গ্রহণ করা সম্ভব নহে। বিশেষজ্ঞ সার্জন মেশিনের মাধ্যমে রোগীর ক্যান্সারাস এরিয়াটি কেটে ফেলে দিলেই নিশ্চিত আরোগ্য হয়ে যাবেন। ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব দেশে রোবোটিক অপারেশন হয়ে থাকে, বাংলাদেশে এখনো এই অপারেশন শুরু হয়নি। আপনি অপারেশন রোবোটিক করেন অথবা পেট কেটে অপারেশন করেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কি পার্শ্ব প্রতিক্রিয়া? এক হলো ইনকন্টিনেন্স, ইউরিন আনকন্ট্রোল, অর্থাৎ হঠাৎ প্রস্রাব পড়ে যায়। ড্রিবলিং, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়। পুরুষের সেক্স নষ্ট হয়ে যায়। উঁচু কিংবা সিঁড়ি ভেঙে উপরে নিচে উঠানামার সময় আপনার কাপড় নষ্ট হয়ে যেতে পারে। আমি আমার বাস্তব চিকিৎসা জীবনে 12 জন রোগীর চিকিৎসা করার অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমি যা বললাম এসবই তাদের থেকে লক্ষ্য করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কখন আমার প্রোস্টেট টেস্ট করতে যাব, কোন লক্ষণ আমাদের দেখতে হবে, কোন লক্ষণ আসলে আমি হাসপাতালে রক্ত টেস্টের জন্য যাব। প্রস্রাব আটকে গেলে, বাধাগ্রস্ত হলে,
কিংবা একাধিক ধারায় প্রবাহিত হলে, দ্যাট ইজ ইউরোফ্লো কমে গেলে, রোগীরা যখন ইউরোলজিস্ট কিংবা নেফ্রোলজিস্টের কাছে যায়, তখন তারা রোগীদের ইউরোম্যাক্স দুবেলা সেবনের জন্য পরামর্শ দিয়ে থাকে। আমি এই যে চিকিৎসা মানুষের নিচ্ছে, আমাদের কাছে যদি আসে, হোমিওপ্যাথি বন্ধুদের কাছে যদি আসে, তারা যদি কনস্টিটিউশনালি টোটালিটি অফ দি সিমটম, আগেই বলেছি বংশগত ইতিহাস, রোগীর অতীত ইতিহাস, সঠিক রোগলিপি ফর্মের মাধ্যমে চিকিৎসা করে, তাহলে চিকিৎসার অনেক বেশি ফলপ্রসূ রেজাল্ট হতে দেখেছি। আমি অনেক উচ্চশিক্ষিত শিল্পপতি, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা হরহামেশা বিদেশে যাচ্ছেন, ভ্রমণ করছেন, তাদের চিকিৎসা করেছি, করছি। এবং হোমিওপ্যাথিতে যে সফলতার কথা, তা বলে শেষ করা যাবে না। এটা আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব নয়, কৃতিত্ব হচ্ছে আমার পরম শ্রদ্ধেয় প্রয়াত আমাদের যিনি দিকপাল, আমাদের যিনি পথ দেখিয়েছেন, সেই মহাত্মা হানিম্যান, যিনি 1750 সালে জন্মগ্রহণ করে মাত্র 35 বছর বয়সে অমানবিক, অমানসিক, অন্যায়, অত্যাচার, নির্যাতন ও মানসিক উদ্বেগের মধ্যেও 1790 সনে হোমিওপ্যাথির যাত্রা শুরু করে মাত্র 17টি ওষুধ দিয়ে। আর এক মহান আমেরিকান বিখ্যাত চিকিৎসক, তার সহধর্মিণী দীর্ঘদিনের অনিদ্রা, আরোগ্য না হওয়ায় তিনি একজন হোমিওপ্যাথি ডাক্তারকে ডেকে সেই হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসায় তার স্ত্রীর নিদ্রা, গভীর নিদ্রা আসার কারণে তিনি তার নিজ ধর্ম ত্যাগ করে হোমিওপ্যাথির ধর্ম গ্রহণ করেন এবং গবেষণা শুরু করেন। তার গবেষণায় 1890 সালে তিনি যে বিখ্যাত বই কেন্ট, ডক্টর কেন্ট লেকচার অফ মেডিসিন, ম্যাটেরিয়া মেডিকা, এবং 1400 অধিক পৃষ্ঠার যে বই তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, 1522 পৃষ্ঠার বই, যে বই আমাদেরকে উপহার দিয়েছেন, যেখানে 37টি অধ্যায়ে উল্লেখ রয়েছে এই ইউরিনারি অর্গান কেন্টের 667 থেকে 65 থেকে 680, স্পেশালি চ্যাপ্টার 20 পোস্টেড পেজ 667 এ বিস্তারিত ওষুধের বিবরণী তিনি তুলে ধরেছেন। তাহলে আপনি বোঝেন, আপনি হোমিওপ্যাথ, আজকের মডার্ন টেকনোলজি দিয়ে যে সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে বা দিচ্ছে, আপনিও সুবিধা নিচ্ছেন এবং দিচ্ছেন, সুযোগ পাচ্ছেন। বাট তখন এই মডার্ন টেকনোলজি ছিল না, এই মডার্ন টেকনোলজি তখন আবিষ্কার হয়নি। কি মেধা দিয়ে, কি দক্ষতা দিয়ে, কি অভিনিবেশ সহকারে 1890 সালে তিনি যে বই আমাদের কাছে দিয়ে গেছেন, সেখানে তিনি স্পষ্টভাবে আমাদেরকে ইউরিনারি অর্গান সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে গেছেন। আমি আজকে সেই ব্যাখ্যারই বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমার এখানে কোনো অবদান নেই, আমি আপনাদেরকে কোনো জিনিস শিক্ষা দিচ্ছি না। এই শিক্ষা দেওয়ার এখতিয়ার এবং এই শিক্ষা দেওয়ার দক্ষতা, যোগ্যতা কোনোটাই আমার নেই। বাট আমি তাদের সেই দক্ষতা,
যোগ্যতার বিজ্ঞতার বলে সেই মহামতি কেন্ট সহ আর যারা হোমিওপ্যাথিকে এই জাগ্রত করে রেখেছে পৃথিবীতে মানুষের কল্যাণে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং বর্তমান পৃথিবীতে যে ব্রিটেন এবং আমেরিকার মতো জায়গায় যে প্রোস্টেট ক্যান্সারে মানুষ কিভাবে মারা যাচ্ছে, সেই খবর কজন লোকে জানে? আপনি নিজে, আপনার বয়স যদি 50 হয়ে থাকে, আপনি নিজের প্রশ্ন করেন যে আপনি কি একবারও পিএসএ টেস্ট করেছেন? আপনি পিএসএ টেস্ট করেননি। আপনি যে ডাক্তারের কাছে গিয়েছেন, সেই ডাক্তারও হয়তো আপনাকে বলেনি যে আপনি আপনার পিএসএটা টেস্ট করে আসেন। আমি এমন অনেক রোগী দেখেছি এবং দেখছি, অনেক দিন তারা ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারের ওষুধ খেয়েছে, হোমিওপ্যাথি বলেন অ্যালোপ্যাথি বলেন, কেউ তাকে পিএসএ টেস্ট করতে বলেনি। আমি যখনই পিএসএ টেস্ট করিয়েছি তখনই দেখেছি যে অনেক রোগী পিএসএ 10-এর উপরে চলে গেছে। আমি বলেছি যে ভাই, এটা অপারেশনাল কেস, আপনি এখন বায়োপসি করে নিশ্চিত হন ক্যান্সার হয়েছে কিনা। যদি ক্যান্সার না হয়ে থাকে, বেনাইন পোস্টেট এনলার্জ হয়ে থাকে, তাহলেও আপনি অপারেশন করে ফেলতে পারেন। কারণ আমি রোগী নিয়ে ব্যবসা করি না, ব্যবসা করা আমার দায়িত্ব না, রোগীকে খারাপ করে দেওয়ার আমার কর্তব্য না, রোগীর ভালো পরামর্শ দেব। রোগী যদি আমার পরামর্শ মনে করে যে না, আপনি আমাকে ওষুধ দেন, আমি তাও তাকে বলবো যে দেখেন, অপারেশনের যেখানে কেস, আমার যিনি গুরু, আমার যিনি উস্তাদ, আমার যিনি পিতা মহাত্মা হানিম্যান, তিনি তার অ্যাপোরিজম, তার যে অর্গানন বই 1 থেকে 3 নম্বর, যে 3 নম্বরে যে তিনি যা বলেছেন, সেখানে রোগের সম্পর্কে জানেন, রোগীর সম্পর্কে জানেন। জেনে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং কত দ্রুত, যত দ্রুত পারেন তত তাড়াতাড়ি আপনি রোগীর চিকিৎসা করে তার পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাহলে আমরা একটা জিনিস এখানে পেয়েছি, সেটা হলো পোস্টেট যদি ক্যান্সার যদি বডিতে ছড়িয়ে যায়, মেটাস্টেসিস হয়ে যায়, তাহলে তাদের আর কেমোথেরাপি দেওয়ার কোনো সুযোগ থাকলেও অপারেশন করার কোনো সুযোগ থাকে না, যেহেতু সারা বডিতে ক্যান্সারটি ছড়িয়ে গিয়েছে। এই সারা বডিতে ক্যান্সার ছড়িয়ে গিয়েছে এমন রোগী আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল থেকে ফেরত এনে চিকিৎসা করেছিলাম। 6 মাস বেঁচে ছিল। আওয়ামী লীগের অনেক উচ্চ পর্যায়ের একজন লোক, সিএমএইচ, তিনি আর্মিতে চাকরি করতেন, দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসা করেছেন, তারা ফেরত দিয়েছে। সিএমএইচ এ যারা আর্মি অফিসার বা আর্মিতে চাকরি করে, তাদের 1 পয়সাও লাগে না চিকিৎসা করতে, বাট তারা যখন হাসপাতালটি ফেরত দিয়েছে, তখন আর যখন উপায় নাই, তখন মানুষ আসে হোমিওপ্যাথির কাছে যে ভাই চিকিৎসা করে দেখেন তো, আমরা তো আর অ্যালোপ্যাথি চিকিৎসা করে পারছি না। সে রোগীও 6 মাস বেঁচে ছিল, ভালো ছিল। তো আমরা, আমাদের কৃতিত্বও আছে, ব্যর্থতাও আছে। আমরা যে সব সারতে পারবো তাও নয়, আমরা যে কিছু সারতে পারবো না তাও। সুতরাং আমাদের প্রচেষ্টা, আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান, আমাদের পূর্বসূরির কাছ থেকে নিয়ে আমাদের অগ্রগামী হতে হবে, তবেই মানুষের কল্যাণ দেওয়া সম্ভব হবে। এই কোভিড এসেছে বলে আজ হোমিওপ্যাথির এত আলোচনা, ফেসবুকে প্রতিদিনই লাইভ হচ্ছে, বিভিন্ন বিজ্ঞ ডাক্তাররা লাইভে আলোচনা করছেন, মানুষকে শিখাচ্ছেন। জনগণ এখন হোমিওপ্যাথির প্রতি অনেকটা আকৃষ্ট হয়েছে এবং তাদের আকর্ষণ বেড়েছে, তারা হোমিওপ্যাথির কাছে আসতে চায়। আমি কিছুক্ষণ আগে ডাক্তার ইয়াকুব সাহেব, আমাদের যিনি সভাপতি, তার সাথে একটা রোগীর বিষয়ে আলোচনা করলাম। আগামীকাল দুপুরের পরে ফরিদপুর থেকে আমার কাছে আসবে চিকিৎসার জন্য। আমি ইয়াকুব সাহেবের সাথে শেয়ার করে নিয়েছি, বলেছি ছেলেটার বয়স 5 বছর, বাট তার শরীরের সমস্ত অঙ্গে
লোম গজিয়ে গেছে, জেনিটাল অর্গানেও লোম গজিয়েছে। মাত্র 5 বছর বয়স। রোগীর বাবা মা ইন্ডিয়াতে নিয়েছে। বাংলাদেশের সমস্ত হাসপাতাল, বিশেষ করে ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতালে তারা পরীক্ষা নিরীক্ষা করিয়েছে। কেউ বলেছে মাথায় টিউমার হয়েছে, কেউ বলেছে যে হরমোনাল কারণে হচ্ছে। সেজন্য এটা মাথা কেউ বলেছে হেড অপারেশন করলে সেরে যাবে, কেউ বলেছে হরমোনাল ট্রিটমেন্ট করলে সেরে যাবে। তারা অনেক ট্রিটমেন্ট করেছে আজকে 1 বছর 1.5 বছর ধরে। এখন আমি ওই এলাকায় একটা প্যারালাইসিসের রোগী এখন বসছে, আমি সেটা ফেসবুকে দেব এবং ছবি সহ দেব যে অ্যালোপ্যাথি ডাক্তাররা স্ট্রোক করেছিল ডান দিকে, তাকে ফেরত দিয়েছে, বলছে আর বাঁচা সম্ভব নয়, বয়স 80 বছর। পরে আমি শুনেছি বয়স 85 বছরের কাছাকাছি। তারা এই যে রোগীর মা প্যারালাইসিস হয়েছে, তার 2টা ছেলে 2টাই হোমিওপ্যাথি ডাক্তার এবং তারা প্র্যাকটিস করে। আমাকে টেলিফোন করে বলল যে ফজলু ভাই, আমার মায়ের এই অবস্থা, হাসপাতাল ফেরত দিয়েছে, অজ্ঞান হয়ে রয়েছে আর 7 দিন ধরে, আমাদের হোমিওপ্যাথি কোনো চিকিৎসা আছে কিনা। তো আমি তাকে বললাম যে ভাই, মরা মানুষটাকে আমার কাছে ট্রিটমেন্টের জন্য কথা বললেন, আপনি আগের থেকে বললেন না, এখন মরা মানুষের ট্রিটমেন্টের জন্য বলছেন। আমি একদম ওষুধ দেবো, মারা গেলে বলবেন যে হোমিওপ্যাথি মরে গেছে। 2 ভাই আপনারা হোমিওপ্যাথি ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আমি একটা ফর্ম পাঠাচ্ছি, ফর্মটা ফিল আপ করে যত তাড়াতাড়ি পারেন দেন। তখন আমি তাদের ইমেলে একটা ফর্ম পাঠালাম। ফর্ম দেখে পর্যালোচনা করে সফটওয়্যার মিলায়ে কেন্টের রেপার্টরি, রবিন মার্ফির রেপার্টরি তুলনামূলক আলোচনা করে আমি একটি ওষুধ দিয়েছি। আহ কি এক্সেলেন্ট, ইউরেকা! মাত্র 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরেছে, চোখ মেলেছে। আজকের কথা বলছি, মা উঠে বসেছে, তিনি আমাকে টেলিফোন করে বলেছে এখন ভাত খাচ্ছে, খাবার চাচ্ছে আম আর দুধ। এগুলো হোমিওপ্যাথির অ্যাচিভমেন্ট, ডাক্তারের অভিজ্ঞতার অ্যাচিভমেন্ট, মহাত্মা হানিমের অ্যাচিভমেন্ট। যারা হোমিওপ্যাথি বিজ্ঞ বিশেষজ্ঞ ছিলেন, ডাক্তার কেন্টের অ্যাচিভমেন্ট। আমার কোনো অ্যাচিভমেন্ট নাই, আপনার কোনো অ্যাচিভমেন্ট নাই। আমি আর আপনি তো এই ডাক্তারি করে পয়সা নিয়ে সংসার চালাচ্ছি। সুতরাং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে এবং একজনের সব জ্ঞান নাই, আপনারা জ্ঞান ছড়িয়ে দেবেন, একে অপরের সহযোগিতা নেবেন, তবেই হোমিওপ্যাথির উন্নতি হবে। যা হোক, প্রসঙ্গক্রমে আমি এটি আলোচনা করেছি। এখন আমি আসি পোস্টেড গ্রন্থির। আগেই বলেছিলাম 667 পৃষ্ঠা, কেন্টের রেপার্টরি। আমি রেফারেন্স দিচ্ছি। এখানে অনেকগুলি লক্ষণ আছে, অনেক লক্ষণ। এখানে আপনার টোটালিটি টু পার্টিকুলারে আপনারা যাবেন। এ বিষয়ে আমি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য কথা বলছি না, আমি শুধু রেফারেন্সটা দিচ্ছি। এবং এই যে কেন্ট 667 পৃষ্ঠার ডান দিকে এনলার্জমেন্ট, পোস্টেড এনলার্জমেন্ট সম্পর্কে বলেছেন 1790 সালের বইয়ে। সেখানে ব্যারাইডা কার্ভের কথা বলেছে, কোনিয়ামের কথা বলেছে, ক্যালকেরিয়া কার্ভের বলেছে, ডিজিটালিসের কথা বলেছে, পালসেটিলার কথা বলেছে। কোন রোগী আপনার কাছে কি আসবে, তার আচার আচরণ চরিত্র দেখে কোনটা দেওয়া দরকার সেটা আপনি দেবেন। আমি উল্লেখ করেছি ড্রিবলিং, অর্থাৎ ফোঁটা ফোঁটা প্রসাব পড়ে যায়। পোস্টেড অপারেশন করে আসলেই রোগী বলবে যে ভাই, আমার তো প্রসাব রক্ষা করতে পারছি না, হঠাৎ করে প্রসাব পড়ে যায়, নামাজে দাঁড়ালে পড়ে যায়, সিঁড়ি ভেঙে 2তলা 3তলায় উঠতে গেলে পড়ে যায়। এর নাম হচ্ছে ড্রিবলিং। তাহলে সেই ড্রিবলিং 1790 সালের পরে আজ কত বছর চলে গেল, তাও এখন সেই ড্রিবলিংই অ্যালোপ্যাথির কাছে আসলো, এই ভাষায় আসলো, এই নামেই আসলো। সেই ড্রিবলিং এর জন্য আমি যে অনেক ওষুধ দিয়েছি, অ্যালোপ্যাথিদের কাছে ড্রিবলিং এর কোনো ওষুধ নাই। আমি একটা রোগী দেখেছিলাম, সেই রোগীর জার্মানির একটা ওষুধ খাওয়ানোর পরে আর প্রসাব হচ্ছিল না।
প্রসাব শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, চোখ মুখ ফুলে গেছে, পার দিকে ফুলে গেছে। আমি লক্ষণ দেখে কলসি কাম দিয়েছিলাম 6। আল্লাহর কি অশেষ রহমত, আপনি চিন্তা করতে পারবেন না। আমি আগে বড়শি দিয়ে মাছ ধরতাম, যখন ম্যাজিস্ট্রেট ছিলাম, এডিসি ছিলাম, বিভিন্ন জায়গায় মাছ ধরার, পুকুরে বড় বড় মাছ ধরতে যেতাম। তো মাছ সারাদিন বসে থেকে একটি যদি ধরা পড়ে তো কি যে আনন্দ, আর যদি মাছ না ধরা পড়ে, মাছ হয়তো আমাকে, আমি এবং একজন ডিস্ট্রিক্ট জাজ, আমরা দুইজন শেয়ারে মাছ ধরতে যেতাম বড়শি দিয়ে। তখন সন্ধ্যাবেলা তারা আমাদেরকে জালে 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 করে মাছ ধরে, সেই মাছ আমরা নিয়ে আসতাম বটে, কিন্তু আনন্দ লাগতো না। যখন একটি রোগী আপনি সুস্থ করে দেবেন, যে তার পোশাক পরে যাচ্ছিল, নামাজ পড়তে পারছে না, দোতলায় উঠতে পারছে না, হাঁটতে পারছে না, তো তার ড্রিবলিং ফোটা ফোটা প্রসাব যখন পড়ে যাচ্ছে, সেই ফোটা ফোটা প্রসাব যদি আপনি বন্ধ করে দেন, তাহলে এর থেকে আনন্দ আপনি আর কি পাবেন? পাবেন না। বন্ধুগণ, শুধু কথা বললে হবে না, বাস্তবে কাজে লাগাতে হবে। নিজের অভিজ্ঞতা না থাকলে অন্যের অভিজ্ঞতা নিতে হবে। আমাদের এই পরিষদে অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ডাক্তার রয়েছে। আমার জানা মতে বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার, সে আর আমি আলোচনা করি, তিনি মেডিকেল কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুরের প্রফেসর ছিলেন, ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া। আমাদের আরেকজন প্রথিতযশা ডাক্তার, ডাক্তার অনন্য মান্নান, তার দু একটা আলোচনা আমি শুনেছি। ওদিন আমাদের অ্যানাটমি পড়িয়েছে ডাক্তার জাহাঙ্গীর আলম, উনি অ্যালোপ্যাথি ডাক্তার। আমি আমার ইউনিভার্সিটির কারণে, সারা রাত দিন ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে আমি সময় দিতে পারি না, পড়ালেখা করতে পারি না। আমি চিন্তা করছি যে চাকরি ছেড়ে যে কয়দিন বাঁচি, মানুষের কল্যাণে কিছু করতে পারি কিনা। যেমন এই পোস্টেড সম্পর্কে মানুষ দিশেহারা। আমি শুধু সম্মানিত আমাদের সরকারি কর্মকর্তাদের নাম ঠিকানা দিতে পারছি না, বাট আপনারা চাইলে মোবাইল নাম্বার দিতে পারি, কি রকমের উপকার হয়েছে আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন। আপনি কথা বলে দেখেন, ইউরোমেক্স খাওয়া লাগে না, ওষুধেই প্রসাব পরিষ্কার হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতাগুলি বিবেচনা করে আমাদেরকে রোগীদের পরামর্শ দিতে হবে যে ভাই এটা আমার কাছে সারবে হোমিওপ্যাথি ওষুধে, এটা সারবে না। আমি চেষ্টা করে দেখতে পারি, আপনি 1 মাস দেখতে পারেন, কিন্তু এর মধ্যে আপনার খুব বড় ক্ষতি হয়ে গেলে আমি দেখব না। আমি যদি মনে করি যে রিপোর্টটা আমি দেখলাম খুব বড় একটা ক্ষতি হবে না, তাহলে আমি 1 মাস চেষ্টা করে দেখতে পারি তার রোগটি আরোগ্য হবে কি হবে না। এই পোস্টেড অপারেশনের আরেকটি, এই যে ড্রিবলিং, এর অন্য নাম হচ্ছে ইনকন্টিনেন্স। এই ইনকন্টিনেন্সে আপনি এপিস, ক্যামোমিলা, পালসেটিলা, নাইট্রিক অ্যাসিড, থুজা, আপনি দেখবেন যে তার বংশে সে সাইকোটিক রোগী কিনা, সাইকোটিক বংশ থেকে এসেছে কিনা, সে কি মিক্স মায়াজমের লোক নাকি সিঙ্গেল মায়াজমের লোক, অতীতে সুরা দ্বারা আক্রান্ত হয়েছে, ঢোল কোম্পানি মলম এটা সেটা লাগিয়েছে কিনা, তা দিয়ে আরোগ্য হয়ে গেছে কিনা, গায়ে আসিল আছে কিনা, উপরে আসিল আছে না নিচে আসিল আছে, অর্থাৎ পায়ে আছে না ঘাড়ে আছে, ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি জানার পরে, এবং বিশেষ করে মানসিক লক্ষণ তা বেশি জানতে হবে, তার ইরিটেবিলিটি কেমন, কথা বললেই চট করে রেগে যায় কিনা, রাগ হয়ে গেলে মানুষকে খুন করবে এমন আচরণ করে কিনা, জিনিসপত্র ভেঙে ফেলে কিনা। শুধু এইসব ইতিহাস নিলে হবে না, আপনাকে রোগীকে অবজার্ভ করতে হবে যে রোগীটা আপনার কাছে আসলো, সে কিভাবে আসলো, কিভাবে বসলো, সে কি বসে স্থির নাকি 2 পা ঝাঁকাচ্ছে,
পিএসসিতে একবার একজন ক্যান্ডিডেট বিশেষ পরীক্ষা দিতে গেছে, তার পা ঝাঁকানো সময় একজন স্যার, যিনি ভাইবা বোর্ডের কর্তা, তিনি বলছে যে ভাই আপনি এত নড়ছেন কেন এবং গাধা শরীর ঝাঁকাচ্ছেন কেন, পা ঝাঁকাচ্ছেন কেন? ভাই স্যার ঝাঁকানো দেখছেন কি? প্রশ্ন করে দেখেন না, ঝড়ের মতো ঝাঁকানো শুরু হয়ে যাবে। তো এখন আপনার আমাদের হোমিওপ্যাথ এমন একটি সূক্ষ্ম মাত্রার ওষুধ, এমন সুন্দর ওষুধ, এমন ভাবে কাজ করে যে সমুদ্রের এপারে এক ফোঁটা দিয়ে সমুদ্রের অপর পার থেকে বোতল ভরে নিয়ে সেবন করার মতো। এ যেন আল্লাহর অলৌকিক এক দৃষ্টি, আল্লাহর অলৌকিক এক রহমত। আপনি ভাবতে পারবেন না যে আপনি 10 নম্বর বড়ি, একটি বড়ি দিয়ে একটি জ্বরের রোগী ভালো করছেন, ঠান্ডা লাগার রোগী ভালো করছেন, এই রকমের প্রোস্টেট ক্যান্সারের রোগীও আপনি ভালো করতে পারবেন। আমি জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা। যদি একমত না হন তাহলে আমার কাছে ক্রনিক ডিজিজের রোগী দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন 2-1টা। আমি আর নজরুল ইসলাম আলোচনা করে এইভাবে আমরা রোগী দেখি এবং অ্যালোপ্যাথি, বামুনগ্রাদ হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গঙ্গারাম হাসপাতাল দিল্লি এই কিটেনিন কমাইতে পারেনি, ইজিএফআর কমাতে পারেনি। যার ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার, মেয়ে ডাক্তার, মেয়ের জামাই ডাক্তার, এফসিপিএস করা ডাক্তার, নিজস্ব হাসপাতাল রয়েছে অ্যালোপ্যাথি। আমি জানি না আল্লাহ তাআলা কোন রহমতে আমি ওষুধ দিয়েছি, তিনি ভালো আছেন। এবং আমি যে এই গল্পটা বলছি এর সাক্ষী হচ্ছে আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া, ডাক্তার সাখাওয়াত হোসেন ভূঁইয়া, ডাক্তার হোসেন, ডাক্তার সুরাব হোসেন, এইসব লোককে নিয়ে, তাকে নিয়ে তিনি আমাকে একটি চেম্বার করে দেবেন হোমিওপ্যাথির জন্য। তিনি বলছেন যে চাকরি ছেড়ে 64 জেলায় 64টা ডাক্তার তৈরি করেন আপনার মতো। তিনি গুলশানে 3700 স্কোয়ার ফিটের একটা জায়গা ঠিক করেছিলেন। আমি যাইনি, বলেছি স্যার এই বল ফিল্ড আমার দরকার নেই। এখন আমি একটা চেম্বার করব মানুষের উপকারের জন্য, মানুষের থেকে টাকা নেব সেই জন্য নয়। মানুষ খুশি হয়ে টাকা দিলে সুবহানাল্লাহ, না দিলে দেবে, না দিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিলে তো আমি পাবো না। সুতরাং আল্লাহর উপর আমি তাওয়াক্কুল রাখি। এক রোগী দিকে 10 লক্ষ টাকা পেয়েছি, চেম্বার পাচ্ছি, হোমিওপ্যাথি হাসপাতাল করার প্রতিশ্রুতি পাচ্ছি। সুতরাং আমার কৃতিত্ব মন্য নয়, হানিম্যানের কৃতিত্ব, কেন্টের কৃতিত্ব, আরো যেসব বিজ্ঞানী এই হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন। লক্ষ হোমিওপ্যাথির বিজ্ঞানী আছে। লন্ডনে নেলসন হোমিওপ্যাথি চিকিৎসালয়ে গেছি, লন্ডনের সবচেয়ে কস্টলি চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথ। আপনারা ভাবতে পারবেন না, রানীর সাথে একজন হোমিওপ্যাথি ডাক্তার বাক্স নিয়ে ঘুরে। আর এর চেয়ে কি চান? তো আমি সরকারের উচ্চ পর্যায়ে যেসব লোকের চিকিৎসা করার সুযোগ পাই নিজে সরকারি চাকরি করার সুবাদে, আপনারা হয়তো সেই সুযোগ পাবেন না। কিন্তু যখন আপনার প্রচার প্রসার, অভিজ্ঞতা, দক্ষতা দিয়ে আপনি যখনই চিকিৎসা করবেন কোনো মানুষকে, তখন আপনার প্রচার প্রসার সীমাবদ্ধ থাকবে না, বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। আমাদের দেশের লোক ইন্ডিয়াতে চিকিৎসা করে, ইন্ডিয়ার মানুষের কাছে বাংলাদেশের লোক যাচ্ছে চিকিৎসা করছে। বাট প্রায় 100 রোগীর তালিকা আমি আপনাকে দিতে পারি। কলকাতা সহ এই পশ্চিম বাংলার দিনাজপুর এলাকার অনেক রোগী দিতে পারি আমি। আমাদের যে মহারাজ মনির আছে,
তার সাথে একদিন একটা রোগী নিয়ে রেফাটারি পর্যালোচনায় ইন্ডিয়ার একটা রোগীর সাথে আমরা আলোচনা করছিলাম। যা হোক, আমার আজকের সে আলোচনা নয়, আমার পোস্টেট নিয়ে আলোচনা। প্রসঙ্গক্রমে আসলে অনেক কথা বলতে হয়, অনেক কথা না বললে শুধু একটি বিষয় বললে আপনারা ইন্টারেস্ট ফিল করেন না, আবার কেউ কেউ পছন্দ করেন না। একজন আমাকে লিখছে যে আপনি হোমিওপ্যাথি ডাক্তার, আপনি এ রোগ নিয়ে কথা বলেন কেন? আপনি না রোগী নিয়ে কথা বলবেন? আমেরিকা থেকে একজন এবং ইন্ডিয়া থেকে একজন লিখছে, আমি ইয়াকুব সাহেবের সাথে শেয়ার করেছি। আমি তার জবাব দিতে চাচ্ছি না, কারণ আমি জানি, হে বন্ধু, তুমি হোমিওপ্যাথি নও, অপহোমিওপ্যাথি। তুমি অর্গানন পড়নি, তুমি ম্যাটেরিয়া মেডিকা পড়নি। মহাত্মা হানিম্যান কি বলেছে, অন্যান্য ডাক্তাররা, বিজ্ঞ ডাক্তাররা কি বলেছে তা তুমি জানো না। তুমি অপহোমিওপ্যাথ, তুমি নার্স দিয়ে চিকিৎসা করা লোক, সেজন্যই তুমি বলেছ চিকিৎসা দেবেন মানুষের, আপনি কেন এই রোগ নিয়ে কথা বলেন? তো সেজন্য আমি আর কথা বাড়াবো না, আমার সময়ও শেষ। 1 ঘন্টা আমার সময় দেওয়া হয়েছে। আমার মনে হয় 9:30 থেকে 10:30 পর্যন্ত, এখন 21 বাজে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে অনুরোধ করছি, যদি আমার বক্তব্য ভালো লাগে, পছন্দ হয়, তাহলে লাইক শেয়ার দেবেন, যাতে আরো অন্য লোকে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জেনে তারা যেন পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে একটি লোকও যদি উপকার পায়, সেটাই হবে আমাদের সার্থকতা, আমার সার্থকতা, হোমিওপ্যাথির সার্থকতা, হানিম্যানের সার্থকতা। সবাইকে আমি মোবারকবাদ, আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। উনি আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন আজকে এই প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে। প্রোস্টেট গ্ল্যান্ডের সম্পর্কে আমরা জানলাম, এর সাইজ, ইম্পর্টেন্সি, মেটাস্টেটিস একটা স্টেট কখন কোন পর্যায়ে যায়, বিনাইন, লক্ষণ সহ আরো বিভিন্ন ধরনের টেস্ট সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আজকের এই লাইভ প্রোগ্রামে উনি আমাদেরকে তুলে ধরেছেন। ইনশাল্লাহ আমি আশা করব আজকের লাইভ প্রোগ্রাম থেকে আপনাদের এই প্রোস্টেটাইটিস সম্পর্কে আর কোনো ধরনের কোনো দুর্বলতা থাকবে না। স্যার কিন্তু আমাদের ইতিমধ্যে বেশ কয়েকটি মেডিসিনের কথা উল্লেখ করেছেন, যেমন এব্রেট্রানাম। আমি যদি কেন্ট রেপার্টরি, যদি প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট, যদি আমি এই রূপবৃষ্টি যদি আমি নেই, তাহলে কিন্তু দেখা যাবে সেখানেও আমি বেশ কিছু মেডিসিন আমি পাচ্ছি। যেমন এখানে ফার্স্ট গেটের কিছু মেডিসিন আছে, যেমন ক্যালকেরিয়া কার্ড, ব্যারাইটা কার্ড, কোনিয়াম, ডিজিটালিস্ট, পালসিটিলা সহ আরো বহু ধরনের মেডিসিন আমরা এখানে পাবো। কিন্তু আমি আমার প্রিয় ফেসবুক ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে এই যে কিছু মেডিসিন আমি আপনাদেরকে জানালাম বা আমার বিজ্ঞ স্যার আপনাদেরকে জানালো, এই মেডিসিনগুলো কিন্তু কখনোই আপনারা নিজেরা নিজেদের মধ্যে প্রয়োগ করবেন না। ভুলে যাবেন না, আমরা হোমিওপ্যাথরা কিন্তু সিমটোমিস্ট। একটা লক্ষণের উপর ভিত্তি করে কখনোই কিন্তু মেডিসিনগুলো দেওয়া যায় না। যদি আপনি সূচনা থেকে কোনো লক্ষণ আপনার মধ্যে থাকে এবং সেই লক্ষণ নিয়ে যদি আপনি আপনার নিকটস্থ কোনো ভালো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। কেননা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে লিখেছে, আমি এমন কোনো রোগ দেইনি যার শেফা আমার কাছে নেই। তো আপনারাও চেষ্টা করুন। হোমিওপ্যাথি মানুষকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য খুব ভালো একটি মেডিসিন। তাই আমি সবাইকে আহ্বান করব, আপনাদের যে কোনো লক্ষণে, যে কোনো সমস্যায় প্রথম দিক থেকেই যদি আপনাদের এই গুরুত্বপূর্ণ অর্গানটিকে টিকিয়ে রাখতে চান, তাহলে অবশ্যই হোমিওপ্যাথি শরণাপন্ন হন। আমার খুবই ভালো লেগেছে আজকে বিজ্ঞ স্যার আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমার নতুন করে আর বলার কিছুই নেই। আমি আমার আজকের মতো আমি এখানে বিদায় নিতে চাচ্ছি এবং আমি আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের যে সভাপতি ডাক্তার ইয়াকুব আলী সরকার, আমি ওনার কাছে ফিরে যেতে চাচ্ছি। আজকের প্রোগ্রামটি আসলে ওনার কাছে কেমন লেগেছে এবং এই প্রোগ্রামটি সম্পর্কে অবশ্যই উনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। আমি আজকের মতো আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। শুধু একটি নিউজ আপনাদেরকে বারবার দিচ্ছি, আপনারা কিন্তু বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের সাথেই থাকবেন। কেননা সপ্তাহ জুড়ে আমরা কিন্তু এই ফজলুল হক স্যারের মতো এরকম জ্ঞানী অনেক স্যারদের অনেক জ্ঞানী কথাই কিন্তু আমরা তুলে ধরি লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদের শেখানোর জন্য। আশা করি
যদি আপনারা একটু সময় করে, একটু কষ্ট করে যদি আমাদের এই লাইভ প্রোগ্রামগুলি বা আমাদের যে সাপ্তাহিক ক্লাসগুলি যদি আপনারা শুনেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, কেননা আমাদের সময় প্রায় শেষের দিকে। আমি এখন ফিরে যাচ্ছি আমাদের ইয়াকুব স্যারের কাছে। আমি বিদায় নিচ্ছি। অবশেষে আমি বলছি, আমি ডাক্তার লাবণী আমিন, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদনায় আছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা ডাক্তার লাবণী আমিনকে। তার সঞ্চালনায় আজকের এই ফেসবুক লাইভটি সুন্দরভাবেই সমাপ্তির দিকে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফজলুল হক স্যারকে। তিনি আজকের এই আলোচনায় আমাদেরকে একটি সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, আমাদেরকে সাহসী হতে উৎসাহিত করেছেন। হোমিওপ্যাথির উপর নির্ভর করা যায় সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। হোমিওপ্যাথির উপর নির্ভর করলে আমাদের এলোপ্যাথি ডাক্তারদের উপর নির্ভর করতে হবে না, সেটি বুঝতে আমাদের সহায়তা করেছেন। আমরা সকল অনুষ্ঠানের মাধ্যমেই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের মাধ্যমে আমরা সাধারণ যারা চিকিৎসক রয়েছেন, যারা রোগী রয়েছেন, যাদের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে, যাদের ধারণা রয়েছে যে হোমিওপ্যাথি দ্বারা এই কঠিন কঠিন রোগ চিকিৎসা করা সম্ভব নয়, তাদের সেই ধারণাকে সংশোধনের জন্য আমরা বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন চিকিৎসক বৃন্দদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমি ইতিমধ্যে অনেকবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছি, যারা আমাদের বাংলাদেশের গুণী ব্যক্তি, যারা সরকারের উচ্চ পর্যায়ে রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে রয়েছেন, যারা বিভিন্ন পেশায় যারা নিজেদের অবস্থান অত্যন্ত উচ্চ পর্যায়ে রেখেছেন, তারা যদি আমাদের এই হোমিওপ্যাথির পক্ষে কথা বলেন, তাহলে সেই কথাটা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথির ফোরামের মাধ্যমে আমরা সরকার মহোদয়কে বোঝাতে চেষ্টা করছি যে আমরা এই হোমিওপ্যাথির মাধ্যমে জটিল জটিল রোগের চিকিৎসা দেওয়ার সামর্থ্য রাখি এবং আমরা চিকিৎসার সফলতা রয়েছে। আমাদের আজকের আলোচক আমাদের প্রধান উপদেষ্টা স্যার অনেকগুলো সফল কেসের কথা বলেছেন, অনেক জটিল কেসে তিনি সফলতা লাভ করেছেন, সেটা বলে আমাদের উৎসাহিত করেছেন। আমরা প্রত্যেকটা রোগ সম্বন্ধে যখন আলোচনা করি, অনেক বন্ধু বলে থাকেন যে রোগের ভিত্তিতে আলোচনা কেন, সেই আলোচনা আমাদের জন্য কি ফল দেবে। আমরা একটা রোগীকে যখন দেখি, যে লক্ষণগুলো দেখি, সেই লক্ষণ ভিত্তিতে আলোচনা করি এবং সঠিক ঔষধ নির্বাচনের কথা বলি, একক ঔষধের কথা বলি, সূক্ষ্ম মাত্রার কথা বলি, আমরা আদর্শ নীতি মেনে চলার কথা বলি, আমরা হেডিম্যানীয় আদর্শের কথা বলি, আমরা অর্গান অফ মেডিসিনের সূত্র অনুযায়ী আমাদের চিকিৎসা ব্যবস্থার কথা বলি, আর সেই অনুযায়ী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা সকল সাধারণ চিকিৎসকদেরকে দক্ষ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে ইতিমধ্যে কে কে যুক্ত রয়েছেন আপনারা জেনেছেন। আমাদের সাথে এই উপদেষ্টা পরিষদে বাংলাদেশের সকল সুনামধন্য চিকিৎসকবৃন্দ রয়েছেন। আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে তাদেরকে আমাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে কিছু জানানো, তাদের কাছ থেকে আমরা কিছু নেওয়ার জন্য। আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমাদের একজন বিজ্ঞ চিকিৎসক, যিনি বিএইচএমএস ডিগ্রি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন, তিনি সেই সংগ্রাম কমিটির সভাপতি ছিলেন। তিনি এই চিকিৎসা জীবনে এই হোমিওপ্যাথির উন্নয়নের জন্য যে অর্জন করেছেন, সেই অর্জন দেওয়ার জন্য তার এই শেষ বয়সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে কয়েকটা সেশনে তিনি আলোচনা করেছেন অর্গান অফ মেডিসিনের ভিত্তিতে আমাদের আদর্শ আরোগ্যের জন্য কি কি ক্রাইটেরিয়া আমাদের মানা জরুরি এবং সেই ক্রাইটেরিয়া মেনে চললে আমাদের আদর্শ আরোগ্য দেওয়া সম্ভব, সে কথা তিনি চুলচেরা বিশ্লেষণ করেছেন। গত ফেসবুক লাইভে বুধবার তিনি দেখিয়েছেন যে একটা রোগীর সাইন এবং সিমটম, যে সকল সাইন সেটার ভিত্তিতেও ওষুধ দেওয়া যায় এবং সিমটমের ভিত্তিতেও ওষুধ দেওয়া যায়। সাইন এবং সিমটম দুইটা যেভাবে পৃথক করে তিনি বুঝিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা সাইনের ভিত্তিতে কি কি ওষুধ আসতে পারে সেই আলোচনাগুলো গত পর্বে তিনি করেছেন। সেই পর্বের আলোচনাগুলা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি দেখেছি সেই আলোচনা সবাই শুনে মুগ্ধ হয়েছেন এবং পরবর্তীতে সেই আলোচনা কন্টিনিউ করার জন্য আমাকে অনেক বন্ধুই অনুরোধ করেছেন। আমরা
স্যারকে অনুরোধ করেছি এবং তিনি সদয় সম্মতি দিয়েছেন আগামী বুধবার রাত 10টায় তিনি সাইন এর উপরে কি কি ঔষধ আসে, কোন কোন সাইনের জন্য কি কি ঔষধ গুরুত্বপূর্ণ, সেইটার ধারাবাহিকতা গত অনুষ্ঠানের তিনি চালিয়ে যাবেন। আপনাদের সেই অনুষ্ঠানের আমন্ত্রণ অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আমরা প্রতি সপ্তাহে শুক্রবার যে স্টাডি ক্লাস করছি গুগল মিটের মাধ্যমে, আপনারা যদি ইচ্ছা করেন আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং আমাদের সেই আলোচনা অনুষ্ঠানে যদি সংযুক্ত হতেও না পারেন আমাদের ইউটিউবের চ্যানেলের মাধ্যমে সেই আলোচনা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথে যে সকল বিজ্ঞ হোমিওপ্যাথগণ সংযুক্ত রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি আমি ভক্তি এবং শ্রদ্ধা রেখেই বলছি আপনারা তাদের সম্মানিত করলে তাদের স্পৃহা বেড়ে যাবে, আপনাদের কিছু দেওয়ার জন্য তারা আরও আগ্রহী হবেন এবং সমৃদ্ধ হবে। বাংলাদেশের হোমিওপ্যাথি জনপ্রিয় হবে, হোমিওপ্যাথি জনপ্রিয় হোক। আমাদের অর্গানন অফ মেডিসিন এর উপর ভিত্তি করে চিকিৎসা ব্যবস্থার যে সকল বন্ধুগণ অর্গানন অফ মেডিসিনের বাইরে অবস্থান করে হোমিওপ্যাথিকে কলঙ্কিত করছেন তাদের জন্য কোনো প্রকারে প্রসার না ঘটে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্তিশালী হইতে হবে। আমাদের আদর্শিক ডাক্তার গড়ে তোলার জন্য আমাদের এই মিশনের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন সেই আশা সেই ভরসা রেখে আজকের এই ফেসবুক লাইভটি সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।